আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জাহেলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী। নিউজটি লিখেছেন যশোর থেকে আহসান হাবিব। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাজনীতির মাঠে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি হানাহানিও ছিল, কিন্তু যশোরে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রধান নেতাদের মধ্যে ব্যক্তিগত সৌহার্দ্য ছিল চোখে পড়ার মতো। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় ধরে এখানকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তরিকুল ইসলাম, খালেদুর রহমান টিটো ও আলী রেজা রাজু। এই তিন বন্ধু ও নেতা নির্বাচনে পরস্পরের মুখোমুখিও হয়েছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন, কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বজায় ছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। পরিস্থিতি ইউটার্ন নেয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে। তখন প্রবীণ নেতৃত্বকে হটিয়ে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠেন যারা, তাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি বলতে কিছু ছিল না। প্রতিপক্ষের বাড়িঘর ও কার্যালয়ে বোমা হামলা, রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, মিছিল সমাবেশে আক্রমণ হয়ে ওঠে নৈমিত্তিক। সরকারের মনোরঞ্জনে উদ্গ্রীব আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যরাও রাজনৈতিক ক্যাডারদের পাশাপাশি নগ্নভাবে এই কাজে অংশ নেয়। সব মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন 15.5 বছরের আওয়ামী রেজিমকে স্থানীয় রাজনীতিকরা অন্ধকার সময় হিসেবে আখ্যা দেন। এই সময়কালে আগের সৌহার্দ্য সম্প্রীতি উবে যায়, নিপীড়ন, নির্যাতনও রেকর্ড ভাঙে। দলীয় সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী হাসিনার 15.5 বছরে প্রধান বিরোধী দল বিএনপির 68 নেতাকর্মী খুন হন, আহতের সংখ্যা অগণিত। জামায়াতে ইসলামীর 10 নেতাকর্মী নিহত হন, ছাত্র শিবিরের এক নেতা এখনো গুম। পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত 550 জন, পঙ্গুত্ব বরণ করেছেন 55 নেতাকর্মী। 15.5 বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মী ঘর বাড়ি আক্রান্ত হয়েছে। বছরের পর বছর তারা বাড়িতে ঘুমাতে পারেননি। জেলা জুড়ে দুই দলের নেতাকর্মীদের আসামি করে গায়েবী মামলা দেয়া হয় অন্তত 2200। এতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতা প্রয়াত তরিকুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। কোনো নেতাকর্মী জেল খেটেছেন 20 থেকে 25 বার পর্যন্ত। যশোরের পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবিরুল হক সাবু আমার দেশকে বলেন, হাসিনার 15.5 বছরে যশোরের প্রায় 2200 গায়েবী ও রাজনৈতিক মামলা হয়। মামলাগুলোর বেশিরভাগই কথিত নাশকতার। বাদী কোনো ক্ষেত্রে পুলিশ অথবা আওয়ামী লীগ নেতাকর্মী, এমনকি বিএনপির বর্ষিয়ান নেতা তরিকুল ইসলাম এবং জামাতের মাস্টার নুরুন নবী অনেক নাশকতার মামলায় মাথায় আঘাত নিয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে তরিকুল ইসলাম রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্স যোগে তাকে হাইকোর্টে নিয়ে জামিন প্রার্থনা করা হয়। গুরুতর অসুস্থ শীর্ষ রাজনীতিকের উপর এমন জুলুম ইতিহাসে বিরল। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যশোরাঞ্চলে বিএনপির প্রধান নেতা অনিন্দ ইসলাম অমিতের নামে যশোর, ঢাকা ও নড়াইল মিলে সর্বাধিক 78টি মামলা হয় ফ্যাসিস্ট জমানায়। এর মধ্যে কোনো মামলা 2 থেকে 4টি ভাগে বিভক্ত হয়, মোট সংখ্যা 150 ছাড়ায়। এছাড়া দলের বর্তমান জেলা সভাপতি সাবিরুল হক সাবুর নামে 64টি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নামে 60-এর বেশি মামলা হয়। জেলার মধ্যম পর্যায়ের নেতাদের নামে মামলা হয় 20 থেকে 50টি। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর নামে কথিত ক্রসফায়ারের মামলাও করে পুলিশ। জামায়াতের নেতাকর্মীদের নামে 1200-র মতো মামলা হয়। এর মধ্যে প্রায় 350 মামলা আদালত থেকে খারিজ হয়ে গেছে। রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার হয়েছে 577টি। শীর্ষ ও মধ্যম পর্যায়ের এমন কোনো নেতা নেই যার নামে মামলা হয়নি, জেল খাটেননি। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, প্রয়াত আমির মাস্টার নুরুন নবী, সহকারী সম্পাদক অধ্যাপক গোলাম কুদ্দুস সহ অনেকের নামে 15 থেকে 25টি পর্যন্ত মামলা হয়। জেলার পিপি বলছেন, হাসিনা সরকারের পতনের পর প্রায় 530টি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। কিছু মামলা ভুয়া জেনেও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়নি। বিচারিক প্রক্রিয়ায় এসব মামলার আসামিরা খালাস পাবেন বলে তিনি আশাবাদী। এসব মামলায় শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীরা আসামি।
যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও দলের ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি ছিলেন নাজমুল ইসলাম। ধনাঢ্য এই তরুণ ব্যবসায়ী 2011 সালের 14 ডিসেম্বর রাত 12টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার পাশ থেকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা। 15 ডিসেম্বর ভোরে তার মরদেহ পাওয়া যায় গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে মহাসড়কের পাশে। তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। নাজমুলের সহধর্মিণী সাবেরা নাজমুল মুন্নি এখন ঝিকরগাছা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্নি বলেন, তখনকার সরকার প্রধানের আক্রোশের শিকার তার স্বামী। সেই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবিতে দেশব্যাপী রোড মার্চ করছিলেন। 26-27 নভেম্বর ছিল খুলনা অভিমুখে রোড মার্চ। শেখ হাসিনা তখন বলেছিলেন, খালেদা জিয়ার রোড মার্চে কারা কারা যায় সব নোট করা হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার স্বামী বিপুল সংখ্যক নেতাকর্মী সহ যশোর থেকে খালেদা জিয়ার রোড মার্চে যুক্ত হয়েছিলেন। এর মাত্র 17 দিনের মাথায় নাজমুলকে অপহরণ, গুম ও হত্যা করা হয়। মুন্নি বলেন, পুলিশের এলিট ফোর্সের একটি গ্রুপ এই অপরাধে জড়িত, সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে। আমরা আজও এই হত্যার বিচার পাইনি। এমনকি মোহাম্মদপুর থানা আমাদের এজাহারটি পর্যন্ত নিতে চায়নি। 3-4 বার কাটাছেড়ার পর পুলিশ যে এজাহারটি গ্রহণ করে তাতে সুনির্দিষ্ট কাউকে অভিযুক্তও করতে পারিনি। জনপ্রিয় নেতাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই হীন কাজের নজির যশোরে আরও রয়েছে। কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের যশোর জেলা কমিটির সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবু বকর আবু 2018 সালে জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের উদ্দেশ্যে ওই বছরের 12 নভেম্বর ঢাকায় গিয়েছিলেন। উঠেছিলেন পল্টন এলাকার হোটেল মেট্রোপলিটনে। স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতাকে হোটেলের নিচ থেকে 18 নভেম্বর রাত 8টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অপহরণ করে। এর কিছু সময় পর আবু নিজের ভাইপোকে ফোন করে বলেন, আমি এখন রমনা পার্কের কাছে আছি, এরা মনে হয় আমাকে মেরে ফেলবে। এর পরদিন দুপুরে কেরানীগঞ্জ চর খেজুরবাগ এলাকায় বেবি সাহেবের ডকইয়ার্ডের কাছে বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে আবুর মরদেহ। নিহত আবুর ভাই মোহাম্মদ আবুল কাশেম এই বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এজাহার দেন, কিন্তু আবুর হত্যাকারীরা আজও অধরা। এই মামলাটি দেখভালের দায়িত্বে থাকা কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন সহ পরিবারটির দাবি, সরকারি বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ কারণে পিআইবি অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন খুনিদের শনাক্ত করতে উদ্যোগী হয়নি। জামায়াতে ইসলামীর এক কর্মীও টার্গেট কিলিং এর শিকার হন। যশোর শহরের খড়কি এলাকায় হাফেজ মোয়াজ্জেমুল হক ওরফে নান্নু হুজুর 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে গিয়েছিলেন হেফাজতে ইসলামীর কর্মসূচিতে। 1971 সালে যশোর নতুন উপশহরে তার বাড়ির পাশে থাকতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সেই সূত্রে সাইদির 71-এর কর্মকাণ্ডের বিষয়ে নান্নু ও তার পরিবারের সদস্যরা ভালো করেই জানতেন। নান্নুর স্ত্রী কন্যারা জানান, তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা সাইদির পক্ষে সাক্ষী হওয়ায় টার্গেট কিলিং এর শিকার হন তিনি। ওই রাতে রাজধানীর কাকরাইল মসজিদের পাশ থেকে তাকে কয়েক পুলিশ সদস্য ঘিরে ধরে পিটিয়ে 2 পা ভেঙে দেয়। ঠান্ডা মাথায় গুলি করে পেট ও বুকের মাঝখানে। ঘটনার 6 দিন পর 11 মে মারা যান নান্নু। তার মরদেহ বিনা গোসলে গভীর রাতে মাটি চাপা দেওয়ার জন্য পুলিশ সহ নানা এজেন্সির সদস্যরা চাপাচাপি করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে তাকে ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার পর দাফন করতে দিতে বাধ্য হয় পুলিশ। তবে নান্নুকে জামায়াত ছাড়া বিএনপি ও হেফাজতে ইসলামীও তাদের কর্মী বলে দাবি করে। দল ও সংগঠনগুলো পরিবারটিকে কিছু সহযোগিতাও করেছে, কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি খুবই দুর্দশায় পড়ে বলে জানান নান্নুর মেয়ে উম্মে সাদিয়া। উল্লেখিত ঘটনাগুলো ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের সময় বিরোধীদের ওপর হত্যা নিপীড়নের খণ্ডচিত্র মাত্র। ওই সময়কালে রাজনৈতিক নেতাকর্মীরা তো বটেই, যশোরের হাজারো সাধারণ মানুষ জুলুমের শিকার হয়েছিলেন আওয়ামী সন্ত্রাসী ও রাষ্ট্রীয় বাহিনীর হাতে। যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আমার দেশকে জানান, হাসিনার 15.5 বছরের দুঃশাসনে জেলায় তাদের 68 নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নিহত নেতাকর্মীর
আমিরদের তালিকাও তিনি সরবরাহ করেছেন। ওই তালিকায় নাজমুল ইসলাম, আবু বকর আবু ছাড়াও বেশ কয়েকজন সুপরিচিত ও গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদার ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, চৌগাছা উপজেলা কমিটির 4 সহ সভাপতি নজরুল ইসলাম শান্ত, মকবুল হোসেন, ইমান আলী ও আব্দুল খালেক, অভয়নগর উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নওয়াপাড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মিন্টু পাটোয়ারি, বাঘারপাড়া পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বদিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত আলী, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের খুন হওয়া নেতাদের মধ্যে যশোর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুল, সারসার লক্ষণপুর ইউনিয়ন সভাপতি সলেমান হোসেন, পটুয়াখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বেনাপুল ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা ছাত্র দলের সহসভাপতি কবির হোসেন পলাশ অন্যতম। জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস আমার দেশকে জানান, নান্নু ছাড়াও হাসিনা শাসনামলে তাদের আরও 9 নেতাকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন দলের উপশহর শাখার সেক্রেটারি আব্দুল হাই সিদ্দিকী বুলবুল, রুকন পদমর্যাদার মোস্তফা জামান উজ্জ্বল, ছাত্র শিবিরের এমএম কলেজ শাখার নেতা কামরুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুল্লাহ। এছাড়া গুম হয়েছেন বেনাপোল পোর্ট থানা ছাত্র শিবিরের সভাপতি রেজওয়ান হোসেন। জেলা জামায়াতের সহকারী সম্পাদক অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, এমএম কলেজের আসাদ হলে শিবিরের 2 নেতাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের ক্যাডাররা। সেই পৈশাচিক ঘটনায় জড়িতরা আজও বহাল তবিয়তে রয়েছেন। চৌগাছার 2 ছাত্র শিবির নেতাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে একটি করে পা অকেজো করে দেয় পুলিশ। প্রতিপক্ষকে দুর্বল করতে নিপীড়ন। যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন, বিশেষ করে আওয়ামী লীগ 2014 সালের একতরফা নির্বাচনের পর বেপরোয়া হয়ে ওঠে। যেহেতু ক্ষমতায় টিকে থাকতে তাদের আর ভোটের দরকার ছিল না, তাই বিরোধীদের ওপর যত ধরনের নিপীড়ন নির্যাতন করা সম্ভব সবই তারা করেছে। মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ধর্মবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতেও পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে অন্তত 45 রাউন্ড গুলি ছোড়ে। এত কিছুর পরও আমাদের নেতাকর্মীরা কক্ষচ্যুত হয়নি। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছে। জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল আমার দেশকে বলেন, যশোরের গডফাদাররা রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম, পঙ্গু করেছে। পুলিশ আর আওয়ামী গডফাদাররা মিলে অসংখ্য বাড়িঘরে আগুন দিয়েছে। আওয়ামী দুঃশাসনের প্রায় গোটা সময় জামায়াতে ইসলামের জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সব কার্যালয় বন্ধ করে পুলিশ ও শাসক দলের গুন্ডারা। জামায়াতের নেতাকর্মীরা এই সময়কালে গোপনে বিভিন্ন স্থানে মিলিত হয়ে দলীয় কার্যক্রম চালাতেন, কিন্তু খবর পেলেই পুলিশ হানা দিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে আটকের পর মামলা দিত। তবে বিএনপির কোনো কার্যালয় বন্ধ হয়নি জানিয়ে দলটির নেতারা বলেন, অফিস খোলা ছিল, তবে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে গেলেই পুলিশ হানা দিত, সরকারি দলের পান্ডারাও হামলা চালাতো। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো অফিস বেদখল হয়নি, তবে দল দুটির বহু নেতাকর্মীর ব্যবসা, জমি, মাছের ঘের, ফলের বাগান দখল করে নিয়েছে আওয়ামী ক্যাডাররা। 5 আগস্টের পর সেসব সম্পত্তি পুনরুদ্ধার হচ্ছে। কোথাও কোথাও সম্পদ পুনরুদ্ধার করতে গিয়ে বিশেষত বিএনপি নেতাকর্মীরা দলীয় শাস্তির মুখোমুখি হচ্ছেন। দলটির নেতারা বলছেন, বেদখল হওয়া সম্পত্তি পুলিশ বা আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, বল প্রয়োগ করা যাবে না। দলীয়ভাবেই হয়রানিমূলক এসব মামলা মোকাবেলা করা হয়েছে বলে জানান বিএনপি ও জামায়াতের নেতারা। তুলনামূলক ছোট দল হলেও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদকে নেতা হিসেবে স্বীকৃতি দেন যশোরের নাগরিকরা। এই নেতা ও তার কর্মীরা ভবদহ আন্দোলন ও রোড মার্চ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে একাধিকবার আক্রান্ত হয়েছেন। আওয়ামী ক্যাডার ও পুলিশ মিলে তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল দাবি করে জাহিদ বলেন, দুর্বৃত্তদের অন্তর্কন্দলের কারণে তিনি রেহাই পাননি।
নেতাদের বাড়ি, দলীয় অফিসে বোমা হামলা। গোটা আওয়ামী শাসনামলে যশোরের নির্বাচন অথবা বিএনপির কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকলে তার আগের রাতে নেতাদের বাড়ি বাড়ি ও পার্টি অফিসে বোমা হামলা হতো। অভিযোগ আছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর সঙ্গে এসব হামলায় অংশ নিতেন আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য। দলের স্থায়ী কমিটির তৎকালীন সদস্য তরিকুল ইসলাম ও পরে তার ছেলে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত, জেলা কমিটির বর্তমান সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, বর্তমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক মেয়র মারুফুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, গুরুত্বপূর্ণ নেতা মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, হাজী আনিসুর রহমান মুকুলের বাড়ি ছাড়াও শহরের প্রধান সংগঠকদের বাসভবনে বহুবার বোমা হামলা হয়েছে। ওই ঘটনাগুলোর কোনোটির ব্যাপারেই মামলা হয়নি, ধরা পড়েনি দুর্বৃত্ত। যদিও সবাই জানে কারা এসব ঘটনা ঘটাতো। দলের নেতাদের কথায় বোমা হামলার ঘটনায় কয়েকবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ মামলা হিসেবে রেকর্ড করেনি। ফ্যাসিবাদী জমানায় এসব অপরাধের বিচারের আশাও করেনি তারা। আওয়ামী শাসনামলে জামায়াতের যশোর জেলা কার্যালয় ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকটি কার্যালয়ে বোমা হামলা হয়েছে। অফিসের কক্ষ তছনছ করেছে পুলিশ। জঙ্গি নাটক। তথাকথিত ওয়ার অন টেররের যুগে সারা দেশের মতো যশোরেও জঙ্গি আস্তানায় অভিযান চালাতো পুলিশ। বিশেষ করে 5 আগস্টের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান 2014 থেকে 2018 সাল পর্যন্ত যশোরের এসপি থাকাকালে প্রায়ই জঙ্গি নাটকগুলো মঞ্চায়িত হতো। 2017 সালের 22 অক্টোবর যশোরের MM কলেজের পুরনো ছাত্রাবাস মসজিদ থেকে বের হওয়ার পর মূল সড়ক থেকে ধরে নিয়ে ইমাম মাওলানা মোজাফফর হোসেনকে শহরতলির পাগলাদহ এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে জঙ্গি নাটক সাজানো হয়। দীর্ঘদিন জেলে থেকে ছারখার হয়ে যায় মোজাফফরের জীবন। শহরের ঘোপ এলাকায় একটি বাড়িতে এমনই একটি জঙ্গি নাটক সাজানো হয় সে সময়। ওই বাড়িটি ঘিরে ফেলে বাইরে থেকে এসপি হ্যান্ডমাইকে ক্রমাগত বলতে থাকেন, ঘরের মধ্যে নারী শিশুরা থাকলে বেরিয়ে আসেন, তা না হলে পুলিশ অভিযান চালালে আপনারা মারা পড়তে পারেন। এক পর্যায়ে পুলিশ ওই বাড়ির নির্দিষ্ট ঘরের দরজা ভেঙে এক তরুণী গৃহবধূ ও তার শিশু সন্তানকে ধরে এনে অভিযান শেষ করে। পরদিন আদালতে হাজির করা হলে ওই নারী এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে বলেন, দরজার বাইরে থেকে তালা আটকে বের হতে বললে আমি কিভাবে বের হব। শহরের পুরাতন কসবা বিবি রোড, শহরতলির খোলাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় এমন জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করে দেন এসপি আনিস। প্রায় 4 বছর যশোরে দায়িত্ব পালনকালে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যা, নাশকতা মামলায় আসামি বানানো সহ নানা ভয়ভীতি দেখে ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদদের কাছ থেকে শত শত কোটি টাকা হারিয়ে নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। যশোরে যোগদানের একদিন পর তিনি সার্কিট হাউসের সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, জামায়াত শিবিরের অবস্থান হয় জেলে নয় কবরে, আর নিয়মিত ফুল ডাউন ও হাফ ডাউন চলবে না। ফুল ডাউন বলতে তিনি হত্যা আর হাফ ডাউন বলতে গুলি করে অঙ্গহানি করাকে বোঝাতেন। এসপি আনিস অবশ্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকেও হাফ ডাউন করেন। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে তার বিবাদ ছিল প্রকাশ্যে। আনিসের বিদায়ের পর এসপি প্রলয় কুমার জোয়ারদারের সময়ও রাজনৈতিক নেতাকর্মীরা ভীষণ নিপীড়িত হন। এই কর্মকর্তাও হাসিনার পতনের দিন 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে পালিয়ে যান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ 27। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সরকারি হিসাবে যশোরের শহীদের সংখ্যা 27। জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত স্বাস্থ্য সেলের সক্রিয় কর্মী ও নিহত পরিবারগুলোর সেবায় নিবেদিত মেজবাউর রহমান রামিমও এই তথ্য নিশ্চিত করেছেন। শহীদদের মধ্যে 3 জন রাজধানীতে পুলিশের গুলিতে নিহত হন। অন্যরা যশোরের গডফাদার শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 স্টার হোটেল জাবিরে দেওয়া আগুনে মারা যান। শহীদদের মধ্যে ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুর রহমান রানা, সাকিবুল হাসান মাহি, তানভীর রায়হান আলিফ, ইউসুফ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আল আমিন হোসেন এবং ফরহাদ ফাইয়াজকে বিএনপি তাদের কর্মী বলে দাবি করে। তবে মোহাম্মদ আবদুল্লাহকে শিবিরের নেতা বলে দাবি করে জামায়াতে ইসলামী। শীর্ষ রাজনীতিকদের ভাষ্য, সামগ্রিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন,
বিরুদ্ধ মত দমনের কৌশল হিসেবে হাসিনার ক্যাডার ও প্রশাসনের অতি উৎসাহী সদস্যরা আমাদের দলের নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন নিপীড়ন করেছে। টার্গেট কিলিং করা হয়েছে জনপ্রিয় নেতাদের। এমনকি বেনাপোলে একটি বাসাবাড়ির 3 তলার ছাদে মিলাদে অংশ নেওয়া নেতাকর্মীদের নিচে ছুঁড়ে ফেলে যুবলীগের চিহ্নিত ক্যাডাররা। ওই ঘটনায় আহত স্থানীয় নেতা আব্দুল আলিম 28 দিন চিকিৎসার পর মারা যান। আহতরা এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, 15.5 বছরের ফ্যাসিস্ট রেজিম ছিল অত্যাচারী শাসকের আমল। সারা দেশের মতো যশোরেও ওই সময়কালে আইন নিয়ম নীতির বালাই ছিল না। পুলিশ যে কত নৃশংস হতে পারে এসপি আনিসুর রহমানের সময় থেকে আমরা দেখেছি। তারই ধারাবাহিকতা চলেছে পরবর্তী সময়ে। বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ আমার দেশকে বলেন, ওই 15.5 বছর রাষ্ট্র সমাজের কর্তৃত্বে ছিল দুর্বৃত্তরা। ফলে মানুষের জীবন হয়ে উঠেছিল অসহনীয়, উৎকণ্ঠায় ভরা। এমনকি গ্রামের কোনো হাটবাজারে সভা করতে গেলেও আওয়ামী সন্ত্রাসীরা কৈফিয়ত তলব করত। অর্থ উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্য দখল ও রাজনৈতিক কারণে তারা মেতে উঠেছিল খুন খারাপিতে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।